স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে অর্ঘমিত্র তরফদার। তিস্তা রক্ষায় গতিশীল আন্দোলনে জাতীয় মত সৃষ্টি হয়েছে বলে মনে করছেন নদী গবেষকরা। তারা বলছেন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে জাগোবাহে তিস্তা বাঁচাও কর্মসূচি। এরই মধ্যে প্রকল্প অর্থায়নে আগ্রহী চীন সহ সংশ্লিষ্টরা নড়ে চড়ে বসেছেন। এদিকে কর্মসূচিতে বিএনপি সহ মিত্র দলের অংশগ্রহণ ও তারেক রহমানের প্রতিশ্রুতি আশা জাগিয়েছে তিস্তা পারে। তবে স্বপ্ন দেখে বিষয়টিকে যেন আবারও রাজনৈতিক ইস্যু না বানানো হয় এমন দাবি তাদের। তিস্তা তীরের কান্না স্পর্শ করেছে রাজনৈতিক সহ সবার হৃদয়। তাই জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচিতে লাখো জনতার ঢেউ। ৪৮ ঘন্টা লাগাতার কর্মসূচিতে উত্তরের ১১ পয়েন্টে যোগ দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সিনিয়র নেতারা। সবার কণ্ঠে উচ্চারিত হয় অধিকার বঞ্চিত মানুষের দাবি। সংস্কার নির্বাচন ইস্যু ছাপিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রাধান্য পায় তিস্তার দুর্দশা। এতে আশার আলো জ্বলে ওঠে নদী পাড়ে। এই অন্তর্বর্তী সরকারের মধ্যেই যেন একটা চূড়ান্ত বাস্তবায়ন রূপ ধারণ করে। বারবার কথা দিচ্ছে গভর্নমেন্ট, কিন্তু বাস্তবায়িত হচ্ছে না। আমরা চাই এটা বাস্তবায়িত হোক। শুধু আশা বা আশ্বাস নয়, সমাধানের নামে তিস্তাকে রাজনৈতিক ঢাল না বানানোর দাবি সবার। তারা রাজনৈতিকভাবে কোনো ফায়দা নিতে না পারে, তাদের কাছে একটাই দাবি, আমাদের এই নদীকে বাঁচাতে হবে। রাজনৈতিক সংবেদনশীলতা সৃষ্টি হওয়ায় তিস্তা সমস্যা সমাধানের আশা করছেন নদী গবেষকরা। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে আন্তর্জাতিকভাবে এই আন্দোলনটা কিন্তু সাড়া ফেলেছে। তাই এতে আমার মনে হচ্ছে যে তিস্তার পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করতে পারবো। ১১টি পয়েন্টে ৪৮ ঘন্টা ব্যাপী যেই কর্মসূচি গ্রহণ করেছিলেন, এর ভিতর দিয়ে তিস্তা নদী পারে নতুন করে আশার সঞ্চার হয়েছে। নদী আন্দোলনের নেতারা মনে করেন বৃহৎ এই কর্মসূচিতে কূটনৈতিক চাপ ও রাজনৈতিক দায়বদ্ধতা তৈরি হয়েছে। এবারের এই আন্দোলন তিস্তা পারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এই আন্দোলন ব্যাপক গণজাগৃতির সৃষ্টি করেছে। শহরের ৫ জেলার শহরের রাজনৈতিক শক্তি এই আন্দোলনে যুক্ত হওয়ার মধ্য দিয়ে আন্দোলন একটি গতি পেয়েছে। তিস্তা ইস্যুতে বিএনপির আন্দোলন নিয়ে রাজনীতির মাঠে নানা আলোচনা হলেও নেতারা বলছেন জনগণের দাবি আদায়ে সোচ্চার তারা। বিএনপি তো একটা জনবান্ধব রাজনৈতিক দল, সুতরাং জনবান্ধব রাজনৈতিক দলের প্রধানের কর্তব্য এবং দায়িত্বের মধ্যেই পড়ে জনগণের বিপদ দুঃখ দুর্দশার ব্যাপারে সোচ্চার হওয়া। সেই দায়িত্ব থেকে উনি এখানে সংহতি প্রকাশ করেছেন। ৫ দশক ধরে তিস্তা ঘিরে দুঃখ দুর্দশা লাঘবে আন্দোলন সংগ্রামের সোচ্চার ক্ষতিগ্রস্ত মানুষ বারবার হন আশাহত। অভ্যুত্থান পরবর্তী বিএনপি তাদের দাবিতে নতুন মাত্রা দেয়ায় সৃষ্টি হয়েছে নতুন আশা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্যদের নামে শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল গাড়ি নিলামে তুলেও কাঙ্ক্ষিত দর পায়নি কাস্টমস। প্রথম দফায় নিলামে তোলা ২৪টি গাড়ির মধ্যে দর পায় ১৪টি। বাকি 10টির নিলামে কেউ আগ্রহ দেখায়নি। এসব গাড়ি আবার নিলামে তোলা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের কারশেডে পড়ে থাকা বিলাসবহুল গাড়িগুলো শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেছিল সাবেক সংসদ সদস্যরা। সরকারের পট পরিবর্তনের পর সংসদ ভেঙে দেওয়া হলে শুল্কমুক্ত সুবিধাও বাতিল করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। পরে সাবেক সংসদ সদস্যদের ২৪টি সহ ৪৪টি গাড়ি নিলামে তোলা হয়। প্রতিটি নতুন ল্যান্ড ক্রুজার গাড়ি সাবেক সংসদ সদস্যরা ৯৫ লাখ থেকে ১ কোটি টাকা পরিশোধ করে আমদানি করেছেন। নিলামে প্রতিটির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয় ৯,৬৭,০০,০০০ টাকা। নিয়ম অনুযায়ী প্রথম নিলামে এই দরের ৬০% বা তার বেশি যিনি সর্বোচ্চ দর দেবেন তার কাছে বিক্রি করার সুযোগ রয়েছে। এ হিসাবে ন্যূনতম ৫,৮০,০০,০০০ টাকা দর পড়লে বিক্রির সুযোগ রয়েছে। তবে সাবেক সংসদ সদস্যদের কোনো গাড়িতেই এত দর পড়েনি। আমাদের যেটা হিসাব আমরা করেছি এগুলো 60% কাভার করে নাই। পরবর্তীতে এগুলো যখন নিলাম কমিটিতে উঠবে, নিলাম কমিটি এটা সিদ্ধান্ত নেবে। আমরা পরবর্তী নিলামে যখন এটা তুলব, আমরা আশা করছি তখন এইগুলো আমরা বিক্রি করতে পারবো এবং তখন একটা ভালো সাড়া পাবো। নিলামে সাবেক সংসদ সদস্য এস.এম. কামাল হোসেন ও সাদ্দাম হোসেন পাভেলের ফেলে যাওয়া গাড়িতে সবচেয়ে বেশি দর পড়েছে। 2 গাড়িতে সর্বোচ্চ ৩,১০,০০,০০০ টাকা দর উঠে। এলসি বিল হচ্ছে ১,৩০,০০,০০০ টাকা। ওটা এলসি মার্জিন আপনি দেখলে ১,৩০,০০,০০০ টাকা দিয়ে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি হিসেবে আনছে এই গাড়ি,
কিন্তু কোনো আমদানি কারো কি ল্যান্ড ক্রুজার 2024 এত টাকা দিয়ে আনছে? অবশ্যই না। শুল্কমুক্ত সুবিধায় 31টি গাড়ি এসেছে, কিন্তু আমদানিকারকদের ঠিকানা জটিলতায় 60টি গাড়ি এবার নিলামে তোলা যায়নি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম জিসান হত্যা নিয়ে মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। গত বছরের 30 জুলাই খুনের পরদিন একটি মামলা করলেও 5 আগস্টের পর আবার আদালতে নালিশি মামলা করেন তিনি। সেখানে প্রথম মামলায় থাকা 2 আসামি সহ আরও 28 জনকে যুক্ত করা হয়, যাদের অধিকাংশই ব্যক্তিগত আক্রোশের শিকার বলেও অভিযোগ উঠেছে। গত বছরের 30 জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নে ছুরিকাঘাতে খুন হন তৌহিদুল ইসলাম জিসান। তিনি ছিলেন ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক। ঘটনার পরদিন পূর্ব শত্রুতার জেরে হত্যার অভিযোগে মামলা করা হয়। তবে গত 5 আগস্টের পর আদালতে সিআর বা নালিশি মামলা করেন নিহতের বাবা আলমগীর মোল্লা। সেখানে প্রথম মামলায় থাকা 2 আসামি সহ আরও 28 জনকে যুক্ত করা হয়। স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর নির্দেশে জিসানকে মারধর ও ছুরিকাঘাত করার পর হত্যা করা হয় বলে অভিযোগে বলা হয়। অভিযোগ উঠেছে পরে আসামি করা অধিকাংশ ব্যক্তিগত আক্রোশের শিকার। তালিকায় নাম দেওয়া হয়েছে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতি করা ব্যক্তিদেরও। বাদ যাননি 70 বছরের ব্যবসায়ীও। 2 বন্ধুর মধ্যে মারামারি থেকে হত্যাকাণ্ড দাবি করে স্থানীয়দের অনেকে বলছেন, মামলা দেওয়ার পর সবার কাছ থেকে প্রায় 30 লাখ টাকা চেয়েছেন মামলার বাদী। আমি বাজে প্রস্তাবে রাজি না হওয়াতে আমার হাজব্যান্ডের ওনার ছেলের মার্ডার মামলার মধ্যে আসামি করছে। সাধারণ লোক, সে জিম্মি করার পরে সবার কাছ থেকে 30 লক্ষ টাকা দাবি করে। টাকা আদায়ের লক্ষ্যে 28 জনের নামে সে একটা মিথ্যা মামলা দায়ের করে। আমার বাবা প্রায় 70 বছর বয়সী, একদম সাধারণ একজন ব্যবসায়ী, শুধু চাঁদা না দেওয়ার কারণে এরকম হয়রানি করতেছে। জিসানকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বন্ধু মাহিন ইসলাম অঙ্কন ও রাব্বি। নতুন মামলায় 3 নম্বর আসামি অঙ্কন। আমরা ওরা মেডিকেল নিয়ে গেছি, অ্যাম্বুলেন্সে করে। ওর আব্বুও গেছিল আমাদের সাথে। আমরা ওর আব্বুর সাথে ভিড়ি না, দেখি চাঁদাবাজি শুরু করছে, এই জন্য আর ওর সাথে যাই না। না যাওয়ার কারণে পরবর্তীতে আরো 28 জনের নামে, প্রথম তো যেমন নাইমের আব্বুর নামে মামলা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নিহত জিসানের বাবা। অঙ্কন চাইছিল জিসানকে সরাই দিয়া সেই জায়গাটায় যাইব, জিসানকে সরানোর মতো ক্ষমতা অঙ্কনের ছিল না। এই জন্য সেই আওয়ামী লীগের সমস্ত লোকের সহযোগিতা নিয়ে এই অঙ্কনটাকে নিয়ে আওয়ামী লীগের তুলে দিছে এই আন্দোলন থেকে আওয়ার পরে। বাদীর চাঁদা দাবির বিষয়ে এখনও লিখিত অভিযোগ পায়নি রূপগঞ্জ থানা পুলিশ। যোগাযোগ না, বাদী টাকা যদি চায়, ধরেন আপনার নাম ভাঙে বা আপনি মনে করেন যে এখানে কোথাও গিয়ে টাকা চায় বা পয়সা চায়, এটা তো আসলে আমাদের দেখার তো আমাদের নলেজের বাইরে। মামলায় নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। 25 বছর ধরে মৌলভীবাজারে মণিপুরি ভাষার প্রশিক্ষণ দিচ্ছেন কণ্ঠৌজম শিল্পী নামে এক শিক্ষিকা। মাতৃভাষার বিলুপ্তি ঠেকাতে তার উদ্যোগে জন্য পরিচিত হয়েছেন ভাষার ফেরিওয়ালা হিসেবে। বাড়ি বাড়ি কিংবা স্কুলে স্কুলে নয়, তার শিক্ষা কার্যক্রম ছড়িয়ে পড়েছে অনলাইনেও। বিলুপ্তি ঠেকাতে মণিপুরি ভাষাকে প্রাক প্রাথমিক পর্যায়ে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিজ ভাষায় জাতীয় সঙ্গীত গাইছে মণিপুরী শিশুরা, আর পেছনে যে মানুষটি রয়েছে তিনি কণ্ঠৌজম শিল্পী। পেশায় শিক্ষক মানুষটি মৌলভীবাজারে দীর্ঘদিন ধরে মণিপুরী ভাষা লিখতে ও পড়তে শেখাচ্ছেন। নিবেদিত প্রাণ মানুষটির বাড়ি কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত আদমপুর ইউনিয়নে। মণিপুরী জাতিগোষ্ঠীর অনেকেই মাতৃভাষায় স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে কথা বলতে পারলেও লিখতে পড়তে পারেন না, তাই কণ্ঠৌজমের এমন উদ্যোগ। আমাদের শিক্ষা কারিকুলামে প্রাথমিক পর্যায়ে যাতে এটা অন্তর্ভুক্ত করতে পারি, এর জন্য আমাদের এই আপ্রাণ চেষ্টা যাতে মণিপুরি ভাষা টিকে রাখতে পারি। কণ্ঠৌজম শিল্পীর চেষ্টায় এখন অনেক মণিপুরী নিজ ভাষায় লিখতে ও পড়তে পারছেন। স্কুলের পাশাপাশি বন্ধের সময় এগুলা শেখায়, করে আমাদের সমাজের জন্য এটা অনেক উপকারী। ম্যাডামের ভিডিও দেখি,
এবং মাঝে মধ্যে স্কুলে পরীক্ষা নেই। নিজের স্মার্টফোনে হৈরল পেজ বা ইউটিউব চ্যানেল হৈরল বিডির জন্য তৈরি করেন ভাষা শিক্ষার ভিডিও। এছাড়া হক্তিয়ার খোলা গ্রামে বৃন্দারানী সিনহার প্রতিষ্ঠিত ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষকের দায়িত্ব পালন করেন শিল্পী। মণিপুরি ভাষার সম্পর্কে যখন প্রয়োজন হয় একে অন্যের সহযোগিতা করে আমরা এই ভাষাটা যাতে বিলুপ্তি না হয় দিনে দিনে প্রচারিত হয়। মণিপুরি ভাষা চর্চার সংকট কাটাতে সরকারি উদ্যোগে সংরক্ষণের কথা জানালেন এই সাহিত্যিক। আমরা শিক্ষায়তনে বা বিদ্যালয়ে যদি এই ভাষার বা আরও যে ভাষাগুলো ক্ষুদ্র জাতির সত্তা রয়েছে তার ভাষাটা যদি প্রয়োগ না হয় তাহলে এই ভাষাটি আসলে আগামী দিনে বা প্রজন্ম থেকে প্রজন্মের কাছে এটি কিন্তু পৌঁছাবে না। মণিপুরীদের মাতৃভাষার নাম মৈতৈ ভাষা, আর সারা বিশ্বে মণিপুরি ভাষাভাষীর সংখ্যা প্রায় ৩০ লাখ। ডিবিসি নিউজ ডেস্ক। প্রতিদিন অন্তত অর্ধ কোটি টাকার কলা কেনাবেচা হয় শেরপুরের শ্রীবরদীর কলাকান্দা চৌকিদার বাড়ি বাজারে। ভালো ফলন ও কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি চাষিরা। বেশি লাভ হওয়ায় অন্য ফসল ছেড়ে কলা চাষে ঝুঁকছেন স্থানীয়রা। শেরপুরের শ্রীবর্দী উপজেলার কলাকান্দা চৌকিদার বাড়ি বাজার প্রতিদিন সকাল থেকেই সরগরম ক্রেতা বিক্রেতার হাক ডাকে। এখানকার পাহাড়ি অঞ্চলের মাটি ও অনুকূল আবহাওয়ায় এবার কলার ফলন হয়েছে ভালো। প্রতি একরে প্রায় ৪ লাখ টাকা লাভ পাচ্ছেন কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার কলা যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। মোটামুটি লাভই আছে। মধুপুর আগে কিনতাম, এখানে কিনি মোটামুটি ভালো আছে। 12 মাসে কলা পাওয়া যায়। ৩০-৪০ লাখ টাকার মতন বেচা কিনা হয়। এই বাজারে কোনো খরচ নাই। আমি বাগানে মাল কিনি, আপনার অনেক মুকামে পাঠাই। অল্প সময়ে অন্য ফসলের তুলনায় কম খরচে বেশি লাভের আশায় কলা চাষে ঝুঁকছেন সীমান্ত এলাকার মানুষ। স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে কলার আবাদ। নিঃস্বাধীনভাবে এই জায়গা থেকে আর কি একটা ছোট আড়ত থেকে এখন বড় পর্যায়ের একটা হয়ে গেছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে, তারা কলা নিয়ে যায়, লাভবান, আমরাও লাভবান। কলা চাষ বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি কর্মকর্তারা। কৃষকরা পাইকারি দরে পাইকারের কাছে কলা বিক্রি করে থাকেন। এক্ষেত্রে কৃষকরা সরাসরি পাইকারের নিকট বিক্রি করার কারণে লাভবান হচ্ছে। এবছর শ্রীবর্দী উপজেলাতে ৩২০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে, যা গেল বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।